যে বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে স্ট্যাটাস রিপোর্টে যেরকম ডিএনএ রিপোর্ট, পাশাপাশি পলিগ্রাফ টেস্ট, এই সমস্ত বিষয় উঠে আসবে। অন্যদিকে একটা বিষয় আরজি করে যে ঘটনা, সেই আরজি করের ঘটনা, অন্যদিকে আরজি করে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠে এসেছিল, এই দুইয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে। আর্থিক দুর্নীতিতেও আমরা দেখেছি একাধিক অভিযোগ উঠে এসেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজ এই বিষয় সংক্রান্তও কি রিপোর্ট সিবিআইয়ের তরফে পেশ করা হবে? বিষয় যে এর আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আর্থিক দুর্নীতির যে ঘটনা, তার সঙ্গে এই তরুণী চিকিৎসকের নিহত হওয়ার ঘটনার কোনো যোগ আছে কিনা সেই তদন্তটা সিবিআই চালাবে। ফলে সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে যে কথাটা বারংবার উঠছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে সঞ্জয় রায়ের মতো একজন দুষ্কৃতী সে ধর্ষণ করলো, খুন করলো, চলে গেল, নাকি এই ঘটনাটি পুরোটাই পূর্ব পরিকল্পিত, যে বিষয়টি নিয়ে বারংবার বিরোধীরা সোচ্চার হয়েছে এবং বেশ কিছু তথ্য আমাদের সামনে যখন এসেছে তখন এই প্রশ্নটা বড় করে উঠছে যে এই ঘটনার পেছনে কোনো পরিকল্পনা কাজ করছে কিনা। কারণ একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি যে ওই সেমিনার হলের সংলগ্ন একটি সংস্কার কার্যকে কেন্দ্র করে যে অর্ডার কপি, সেই ওয়ার্ক অর্ডারের তারিখ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যারা সেই দিন সকালে স্বাধীনতা দিবসের প্যারেড উপলক্ষে যে সমস্ত চিকিৎসকরা গিয়েছিলেন তাদের মধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞও ছিলেন। ভোর 5:30টার সময় তাকে ওখানে যেতে বলা হয় এবং সেই তারিখটা নিয়েও বেশ কিছু প্রশ্নচিহ্ন ওঠে। ফলে সেখানে বারংবার প্রশ্ন উঠছিল এই ঘটনার সঙ্গে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, ষড়যন্ত্র রয়েছে কিনা, সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ফলে সেদিক থেকে এই ঘটনা সম্পর্কে সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে ঠিক কী বলা হয় সেটা আজকে তার প্রেক্ষিতে যদি কোনো উল্লেখ করেন, কোনো পর্যবেক্ষণ উঠে আসে বিচারপতিদের মুখ থেকে, তাহলে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রায় শুধুমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ সহ 130টি দেশের মানুষ আমরা দেখেছি পথে নেমে এসেছেন। এত আরজিকরের ঘটনার মতো কোনো ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ এরকমভাবে আদালতমুখী হয়ে রয়েছে এমন আমরা দেখতে পাইনি। এমনকি হাথরাসের মতো যে ঘটনা গোটা দেশকে উদ্বেল করেছিল, আন্দোলিত করেছিল, সেই ঘটনার ক্ষেত্রেও কিন্তু গোটা দেশ এভাবে আদালতমুখী হয়নি। সেই হাথরাসের ঘটনার পর 4 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিবার বিচার পাওয়া তো দূরের কথা, তারা এখনো বাড়ির থেকে বাইরে বেরোতে পারে না। এবং তাদের বিরুদ্ধে যে রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার তার বিরুদ্ধে হায়ার কোর্টে অ্যাপিল করেছে এবং এখনো পর্যন্ত ওই যে হাথরাসের যে পরিবার, তারা ক্ষতিপূরণটা পেলেও তারা কিন্তু এখনো পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে পারছেন না। ফলে এই বিষয়গুলি উঠে আসছে যে আজকের রায়টা কিন্তু শুধুমাত্র আরজি করার রায় নয়, এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটা মাইলস্টোন রায় হতে চলেছে। আজকে হয়তো সেই অর্থে রায় নয়, সুপ্রিম কোর্টের শুনানি, কিন্তু প্রত্যেকটি পর্যবেক্ষণই আজকে সকলে মন দিয়ে শুনবেন। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি বড় কোনো বিশ্বকাপের খেলা বা এই ক্ষেত্রে যেমনভাবে মানুষ তাকিয়ে থাকেন, বড় বড় প্রজেক্টে টাঙানো হয় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, আজকেও কিন্তু মানুষ সেভাবে বিভিন্ন জায়গায় হয়তো টেলিভিশন মনিটর হয়তো নেই, কিন্তু মানুষ তার নিজের ঘরে বা যে যেখানে পারছেন মানুষ আজকে শুনছেন, ইউটিউবের দিকে তাকিয়ে থাকছেন, যখন লাইভ শুনানি হবে সেই দিকে তারাও তাকিয়ে থাকছেন এবং আমরাও আমাদের দর্শকদের সর্বশেষ আপডেট দেব। সেই জায়গা থেকে গত শুনানিতে সুপ্রিম কোর্টে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেখানে যে প্রশ্ন এফআইআর নিয়ে উঠেছিল যে ঘটনার ময়না তদন্তের পর, অর্থাৎ এই নিহত চিকিৎসকের ময়না তদন্তের পর, দেহের ময়না তদন্তের পর রাত 11:30টায় কেন এফআইআর হলো, এই বিষয়গুলো নিয়ে গত শুনানিতে প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে আজ এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠতে পারে, কি কি বিষয় প্রাধান্য পেতে পারে? দেখো, আজকে একদিকে যেমন ভাস্বতী একটা বিষয় সুপ্রিম কোর্টের এই মামলা, সেক্ষেত্রে বারংবার কি প্রশ্ন উঠেছিল, এই কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে। আমরা দেখেছি সপ্তাহখানেক আগেই বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবং আজকেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর আগামীকাল মন্ত্রিসভার বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন দ্রুত তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি যেন বরখাস্ত করেন। ফলে এই
প্রত্যেকটি ঘটনায় কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের কাছে যে সমস্ত বিষয়গুলি গিয়ে পৌঁছচ্ছে, যে বিষয়টি নিয়ে বিচারপতি জেবি পারদিওয়ালা বলেছিলেন যে পুলিশের এই পদ্ধতি, অনুসন্ধান বা তদন্ত পদ্ধতি তাকে আশ্চর্য করেছেন, তিনি বিস্মিত, হতভম্ব করে দিয়েছিল, স্তম্ভিত করে দিয়েছিল তাকে। ফলে সেক্ষেত্রে আজকে তিনি কলকাতা পুলিশ সম্পর্কে কোনো তাৎপর্যপূর্ণ মন্তব্য করে কিনা এই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিলেন সরাসরি নিউজ রুম থেকে।